প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো। আজ আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের অতি একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো ভেক্টর অপারেটর। এর আগে তোমরা ভেক্টর গুণন দেখেছো, ডট গুণন এবং ক্রস গুণন। এবার আসো তাহলে আমরা দেখি আমাদের ভেক্টর অপারেটর টপিক্সটা। প্রথমে আমাদের আলোচ্য বিষয় আজকের ভেক্টর অপারেটর, অর্থাৎ গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। প্রথমে আসি অপারেটর কি। আমরা অনেক জায়গায় শুনতে পেয়েছি আজ পর্যন্ত যে অপারেটর। অপারেটর মানে কি? যে অপারেট করে। তাহলে আমরা বলতে পারি যে গাণিতিক চিহ্নের দ্বারা একটি রাশিকে অন্য একটি রাশিতে রূপান্তর করা হয়, তখন তাকে বলা হয় অপারেটর। এখন অপারেটর বিষয়টা এখন আরেকটু ক্লিয়ার করি। যেমন যোগ বিয়োগ করার সময় আমরা একবার যোগ দিই দুটো সংখ্যার মাঝে, কখনো আবার বিয়োগ দিই, আবার কখনো গুণ দিই, কখনো ভাগ দিই। এখন তুমি একবার চিন্তা করো, 2 এবং 3 দুইটা যদি সংখ্যাকে যদি আমরা যোগ করি হয়ে যায় 5, আবার বিয়োগ করলে হয়ে যায় 1, আবার গুণ করলে হয় 6। তার মানে এই বিষয়ে যে প্লাস মাইনাস গুণ যেগুলো আছে এইগুলো এক একটা অপারেটর। এরপর আমাদের যেই সংজ্ঞাটা লাগবে সেটা হলো স্কেলার ক্ষেত্র। স্কেলার ক্ষেত্র কি? সংজ্ঞাটা আছে এরকম যে ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট রাশিটি যদি স্কেলার হয় তবে ক্ষেত্রটিকে স্কেলার ক্ষেত্র বলে। একটু জটিল মনে হচ্ছে। এবার চিন্তা করো, তুমি তোমার ঘরের এক কোণে একটা চুলা জ্বালানো হলো। তাহলে দেখা যাবে কি ঘরের বিভিন্ন জায়গায় তাপমাত্রার বিভিন্ন, কোথাও কম কোথাও বেশি। তার মানে কি তাপমাত্রা একটি স্কেলার রাশি। তার মানে ওই মুহূর্তে ওই ঘরটা হয়ে যাবে একটা স্কেলার ক্ষেত্র। এরপর আসা যাক ভেক্টর ক্ষেত্র। ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট ভৌত রাশি যদি ভেক্টর হয় তবে ক্ষেত্রটিকে ভেক্টর ক্ষেত্র বলা হয়। তাহলে ভেক্টর ক্ষেত্রটি কি? ধরো যখন কোনো একটা অঞ্চলে বা নির্দিষ্ট স্থানে বাতাস প্রবাহিত হয়, তাহলে বাতাস সমগ্র যে স্থানে বাতাসের একটা বেগ আছে। তার মানে এই যে বেগ, সমস্ত জায়গাটা একটা বেগ আছে, বেগের একটা নির্দিষ্ট মান আছে এবং দিক আছে। তার মানে ওই ক্ষেত্রটা তখন হয়ে যায় একটা ভেক্টর ক্ষেত্র। শিক্ষার্থীবৃন্দ, এখন আসি আমরা ভেক্টর অপারেটরে। ভেক্টর অপারেটর আগে আমরা বলছি, আজকে আমাদের আলোচ্য বিষয় ভেক্টর অপারেটর। এখন অপারেটর কি, স্কেলার ক্ষেত্র কি, ডাইভারজেন্স কি, এগুলো আমরা ইতিমধ্যে আমাদের আলোচনা হয়ে গেছে। ভেক্টর ক্ষেত্র, একে সাধারণত ডেল, এই সিম্বলটাকে বলে ডেল, এটাকে এই সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। এই সিম্বলটাকে আগে নাম ছিল ন্যাবলা, পরবর্তীতে এটাকে বলা হয় ডেল। এই ডেল অপারেটরটাকে সাধারণত ডেল উপরে একটা ভেক্টর চিহ্ন দেওয়া হয়, আর ত্রিমাত্রিক ক্ষেত্রে এটাকে লেখা হয় আই ডি বাই ডিএক্স, জে ডি বাই ডি ওয়াই, কে ডি বাই ডেল জেড। এখন এইগুলো হলো আংশিক অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন, যেগুলো তোমরা ম্যাথমেটিক্সে পড়বা। এই জন্য এর সিম্বলটা একটু, এটাকে অনেক সময় ডেল বাই ডেল এক্স বলা হয়, অথবা ডি বাই ডিএক্সও বলতে পারো। এরপর আসো এই ভেক্টর অপারেটরের প্রথম ব্যবহার, যেটা আমরা আজকে দেখব, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা কি? ভেক্টর অপারেটর ডেল দ্বারা যদি কোনো স্কেলার ফাংশনকে অন্তরীকরণ, আমি আবার বলি অন্তরীকরণ মানে ইংরেজিতে যাকে বলা হয় ডিফারেন্সিয়েশন করলে যেটা পাওয়া যায় সেটা হলো গ্রেডিয়েন্ট। এখন ধরে নিলাম এই হলো এর সিম্বলটা হলো ফাই। ফাই হলো একটি স্কেলার ক্ষেত্র। একে ভেক্টর অপারেটর দ্বারা যদি আমরা অন্তরীকরণ করি, তখন ডেলের সিম্বলটা আমরা এখান থেকে জানি, এইভাবে লেখা যায়। ফাই হলো এটা। এখন গুণ আকারে যদি লিখি তাহলে সবগুলো গুণ আকারে চলে আসলো। এই সূত্রটা আমাদের অঙ্ক করার সময় খুবই জরুরি একটা সূত্র। এটা আমার ম্যাথ করার সময় অবশ্যই লাগবে। এবার আসা যাক ভেক্টর অপারেটরের দ্বিতীয় ব্যবহার, সেটা হলো ডাইভারজেন্স। ডাইভারজেন্স কি? একটি ভেক্টর অপারেটরের ডেল এর সাথে অন্য একটি ভেক্টর ক্ষেত্রে ডট গুণন বা স্কেলার গুণন, ওই ক্ষেত্রে ডাইভারজেন্স বলে। তাহলে আমরা ভেক্টর অপারেটর ডেল আর ভি হলো একটা ভেক্টর ক্ষেত্রে দুটো ডট গুণন, এটাকে আবার এইভাবে লেখা যায় ডিআইভি, ভেক্টর ভি। ডাইভারজেন্সকে আমরা ডেলটাকে আমরা এইভাবে লিখতে পারি, আর ভি হলো ত্রিমাত্রিক ক্ষেত্রে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর তিনভাবে এভাবে মেলানো যায়। এখন আমরা ডট গুণনের ক্ষেত্রে আমরা এটা জানি যে সমজাতীয় ভেক্টর হলে, সমজাতীয় যদি ভেক্টর হয় সেক্ষেত্রে ডট গুণন হয়ে যাবে 1। তার মানে
এখানে আমরা একটু খেয়াল করি, এই আই ভেক্টরের সাথে এই আই ভেক্টর ডট গুণ 1 হয়ে যাবে, তার মানে জিনিসটাকে এইভাবে লেখা যায়, বাকিগুলো 0, তারপর জের সাথে জে, তারপর কে এর সাথে কে, সূত্রটা দ্বারা এরকম। এরপর তৃতীয়টা হলো ব্যবহার কার্ল। কার্ল কি? একটি ভেক্টর অপারেটরের সাথে অন্য একটি ভেক্টর ক্ষেত্রের ক্রস গুণন। ক্রস গুণনের ফলে আমরা যে ভেক্টর ক্ষেত্রটা পাই সেটাকে বলা হয়, তাকে ভেক্টর ক্ষেত্রের কার্ল। কার্ল ডেল ক্রস ভি, ভি মানেও একটা ভেক্টর ক্ষেত্র, এটাকে আবার এভাবে লেখা যায় কার্ল ভি। ডেলের মানটা আমরা এভাবে লিখতে পারি, আর ভি এক্সটা। এই ক্ষেত্রে ক্রস গুণের ক্ষেত্রে তোমরা আগেই জেনেছো, ক্রস গুণের ক্ষেত্রে অবশ্যই নির্ণায়ক করতে হয়। এখন আমরা নির্ণায়ক করে, এই হলো সেই সূত্র, আই জে কে, ডেল এক্সের 3টে এখানে বসালাম, আর এখানে আই জে কে এর সহগ 3টা। এ হলো কার্লের সূত্র। শিক্ষার্থীবৃন্দ, আমরা গাণিতিক সমস্যা যাওয়ার পূর্বে আমাদের যে সূত্রগুলো আজকে আমাদের অঙ্ক করার জন্য লাগবে এই ভেক্টর অপারেটরের, সেই সূত্রগুলো আপাতত আমরা এক নজরে দেখি, যে সূত্রগুলো কিছুক্ষণ আগে আমরা প্রতিপাদন করলাম। প্রথম সূত্রটা ছিল গ্রেডিয়েন্ট, ডেল অপারেটরের সাথে অন্য একটি স্কেলার ক্ষেত্রের ডট গুণন করলে, ডেল অপারেটরের সাথে অন্য একটি স্কেলার ক্ষেত্রের। আচ্ছা, এই সূত্রটা আমরা পেয়েছি। দ্বিতীয়টা ছিল ডাইভারজেন্স। এখন ডাইভারজেন্স ক্ষেত্রে একটা কথা মনে রাখবে, যদি ডাইভারজেন্স মানে ডট গুণনটা 0 হয়ে যায়, তখন আমরা বলতে পারবো যে এই ভি ভেক্টরটি সলিনয়েডাল বা চোঙাকৃতি। 3 নম্বর সূত্র ছিল আমাদের কার্লের একটা সূত্র, সেটা ছিল ডেল ক্রস ভি, মানে ভেক্টর ক্ষেত্রের সাথে অন্য একটি ভেক্টর অপারেটরের সাথে একটি ভেক্টর ক্ষেত্রের ক্রস গুণন। এখন এক্ষেত্রে আমাদের শর্ত একটা মনে রাখতে হবে যে যদি এই কার্লের মানটা 0 হয়, ক্যালকুলেশন করে যদি 0 হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই ক্ষেত্রটি অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। হায়ার অ্যাবিলিটিতে এই জায়গাটা খুব বেশি আসে, বলে দেয় যে ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল। তখন তোমাকে কার্ল বের করতে হবে যে যদি 0 হয়, তখন তুমি বলবা যে অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। দ্বিতীয় কন্ডিশনটা ছিল ডেল ক্রস ভি ইজ নট ইকুয়াল 0। যদি 0 না হয়, তবে ক্ষেত্রটি হবে ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল। এখন এতগুলো সূত্র করার ক্ষেত্রে আমাদের উচ্চতর গণিতের দুইটা সূত্র খুব প্রয়োজন ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করার জন্য। সেই সূত্রটা হলো এই দুটো সূত্র। এই দুটো সূত্র খুবই প্রয়োজন হবে আমাদের অঙ্কগুলো করার জন্য। সেটা কীরকম দেখো, ডি বাই ডি এক্স, এক্স টু দি পাওয়ার এন। এখানে এক্সের সাপেক্ষে একে ডিফারেন্সিয়েশন করতে হবে। কার সাপেক্ষে? যেটা নিচে থাকবে সেটা সাপেক্ষে, এক্সের সাপেক্ষে এক্সকে। এখানেও এক্স, এখানেও এক্স, সহজভাবে মনে রাখো। এখন এখানে দেখো তো পাওয়ার কি সামনে চলে আসছে, পাওয়ার সামনে চলে আসছে, আর পাওয়ার থেকে এক মাইনাস হয়ে গেছে, এই সূত্রটা। আর দ্বিতীয় সূত্রটা হলো ডি বাই ডি এক্স, এখানে এক্সের উপর পাওয়ার 1। এখন যদি এইরকম যদি থাকে, সেক্ষেত্রে মানটা হয়ে যাবে 1। শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকের প্রথম গাণিতিক সমস্যাটা তাহলে দেখি। বলছে একটি স্কেলার ক্ষেত্র ফাই হলে এত হলে 2 -1 -2 বিন্দুতে ফাই এর গ্রেডিয়েন্ট কত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমাদের দেয়া আছে, আমরা এটা লিখে নিই। দেয়া আছে স্কেলার ক্ষেত্রটা দেওয়া আছে 2 আর এখানে এ 2 -1 -2, এই কথাটা হলো আমি এক্স এর মান ডিফারেন্সিয়েশন করার পর বসাবো 2, ওয়াই হবে -1 এবং জেড হবে -2। এখন গ্রেডিয়েন্টের সূত্রানুসারে আমরা জানি গ্রেডিয়েন্ট তার মানে ডেল ফাই
যেটা ফাই আমার এখানে দেয়া আছে। তাহলে ডেলটাকে আমরা আগের মতো লিখতে পারি আর ফাইয়ের মানটা এখানে বসাই 2x 5 আমরা আমাদের মানটা বসানো হলো। এবার আমাদের ক্যালকুলেশনের পালা। আমরা ক্যালকুলেশনটা করি। গ্রেট, স্বাভাবিক গুণনের সাথে এটার সাথে প্রথমে এটা, এরপর হলো জে, এরপর হলো কে, হ্যাঁ হয়ে গেল আমাদের মানগুলো বসানো। এবার ক্যালকুলেশনের পালা আই। এবার আমি ছোট ছোট ভেঙে ভেঙে করি তোমাদের বোঝার সুবিধার্থে। একেবারে ভেঙে ফেলবো যতটুকু ভালো করে দেখো। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। এই জায়গাটা এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, মাঝখানে আইটা রেখে দিছি। এরপর একই রকমভাবে জের অংশটা আমরা ভাঙবো। এরপর কের অংশটা দেখো একেবারে ইজি একটা গুণ। এবার একটা একটা করে ক্যালকুলেশন খুব ভালোভাবে খেয়াল করো। আমি কিছু সূত্র লিখে দিয়েছিলাম যে অলরেডি দেখছো তোমরা। তারপর সূত্রগুলো আমি এই পাশে তোমাদের বোঝার সুবিধার্থে আরেকবার লিখে দিই। এই জায়গাটা একটু খেয়াল করো। আমাদের এইরকম একটা সূত্র ছিল ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার এন, তার মানে এই সূত্রটা ছিল এন এক্স এন মাইনাস ওয়ান, পাওয়ার থেকে এক মাইনাস। আর যদি ডি ডি এক্স এক্স হয় তাহলে হবে ওয়ান, যার কোনো এখানেও এক্স এখানেও এক্স হয়ে যাবে ওয়ান। এখন দুটো যদি ভিন্ন হয় তাহলে কি হবে, ডিএক্স ধরো এটা একটা একটা চলক দেওয়া আছে, সেক্ষেত্রে হয়ে যাবে জিরো। খুব ভালো করে এই তিনটা সূত্র মাথায় রাখো, খুব ভালো করে খেয়াল করো। এবার তাহলে অঙ্কটা অনেকটা সহজ হয়ে যাবে। আই আমরা লিখে দিলাম। এবার ভালো করে খেয়াল করো, এখানে এক্স আছে, ভেতরে একটা এক্স আছে, কিন্তু এক্সের পাওয়ার কত, ওয়ান। তার মানে এক্সের পাওয়ার যদি কিছু না থাকে, ওয়ান থাকে, তার মানে হয়ে যাবে টোটালটা ওয়ান। তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারি 2y⁴ শেষ। আমি আবার বলি, দেখো এখানে এক্সের উপর পাওয়ার ওয়ান, এক্সের উপর যদি পাওয়ার ওয়ান থাকে আর নিচে যদি এই এক্সই থাকে হয়ে যাবে ওয়ান, এ হলো ওয়ান। মাইনাস এখানে এক্স, এখানেও আমার এক্স আছে, তাহলে এক্স যদি থাকে তাহলে পাওয়ার যদি থাকে পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে লেখা যায় টুটাকে সামনে চলে আসলো, পাওয়ার থেকে এক মাইনাস করে ফেললাম, রয়ে গেল শুধু জেড। খুব ভালোভাবে খেয়াল করো,
পাওয়ার 2 সামনে চলে আসছে, আর 2 থেকে 1 গেলে থাকবে 1, তার মানে x উপর পাওয়ার 1, আর জেডটা রয়ে গেল। এর পাশে জের অংশটা, এখানে ওয়াই, এখানে ওয়াই আছে, কিন্তু ওয়াইয়ের উপর পাওয়ার আছে 4, পাওয়ার সামনে চলে আসবে, যদি 4 সামনে 4 দুগুণ হবে 8, 8 এক্স পাওয়ারতে 1 মাইনাস করে দাও 3। এখানে দেখো ওয়াই, এখানে কোথাও ওয়াই নেই, তার মানে ওই জায়গাটা হয়ে যাবে কত, 0, শেষ। এরপর আসো কের অংশ, এখানে আছে জেড, দেখো এই ভেতর কোনো জেড নাই, তার মানে এখানে এক্স আর এখানে এ দুটো বিপরীত, মানে একই জাতীয় সমজাতীয় না, এই জাতীয় এই অংশটা 0। এরপর এখানটা দেখো, এখানে জেড, এখানেও জেড, কিন্তু জেটের উপর পাওয়ার কত আছে 1, যদি একই জাতীয় থাকে পাওয়ার 1 থাকে হয়ে যাবে 1, তাহলে শুধু হবে কত, মাইনাস এক্স স্কোয়ার। খুব ভালো করে খেয়াল করো। আচ্ছা, এখন এই জায়গাটা আমরা একটু ইজি করে দেই। আই আরেকবার লিখে নিই, 2y টু দি পাওয়ার 4 2x z, যে 8xy কিউব মাইনাস এক্স স্কোয়ার কে। এখন আমাদের মান বসানোর পালা। এখন আমরা মান বসাবো। এখন যদি মানটা বসাই তাহলে বিষয়টা কীরকম দাঁড়ায়, আমাকে বলছে এক্স এর মান বসাতে হবে 2, ওয়াই এর মান 1, জেড এর মান 2। ঠিক আছে, উপরে অংশটুকু আমরা মুছে ফেললাম। এক্স এর মান বসাইতে হবে কত, 2, এখানে এক্স নাই, তার মানে আই 2, ওয়াই এর মান আছে কত, -1, -1 টু দি পাওয়ার 4 মাইনাস 2, এক্স এর মান আছে কত 2 ইন্টু 2, জেড এর মান আছে কত, -2, -2, শেষ। আমার এই অংশটুকু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি। এরপর আসো জের অংশটুকু, 8xy কিউব, 8 এক্স এর মান আছে 2, ওয়াই কিউব, তার মানে -1 হোল কিউব মাইনাস এক্স স্কোয়ার কে, এক্স স্কোয়ার তোমার 2 স্কোয়ার কে ভেক্টর। এবার আমরা ক্যালকুলেশন করি। আই 2, এবার এই মানটা কত হবে খেয়াল করো, একেবারে ভেঙে বলি, 1 1 মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, আরেকটা মাইনাস হয়ে গেল মাইনাস, আরেকটা মাইনাস হয়ে গেল কত, প্লাস। তার মানে হবে কি 1 2 3, সরি আমাদের হ্যাঁ 1 2 3 4, তার মানে মাইনাস প্লাস হয়ে যাবে, তার মানে এখানে হবে শুধু 2, এই মাইনাস হয়ে যাবে প্লাস, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তারপর হলো জে, তাহলে এটা হয়ে যাবে -16 জে, আর এটা হবে 4 কে, তার মানে এটা হবে যাবে 10 আই 16 জে -4 কে। এ হলো আমাদের গ্রেডিয়েন্টের মান। এই মানটাই আমাদের বের করতে বলছে।
শিক্ষার্থীরা, এবার আমরা আমাদের দ্বিতীয় সৃজনের অঙ্কটা দেখি, গাণিতিক সমস্যা। বলছে বি এর মান কত হলে ভি ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল হবে। আমরা এর আগে সূত্রতে বলা ছিল যে সলিনয়েডাল কখন হবে কখন হবে না। তার মানে এক্ষেত্রে আমাকে একে অবশ্যই ডাইভারজেন্স করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি এখানে কি কি দেয়া আছে। তাহলে প্রথম আমরা আমাদের দেয়া আছে ভি ভেক্টর ক্ষেত্র এক্স 3y i 3y z j bz 2x কে কার মান বের করতে বলছে বি এর মান। তার মানে বি ইকুয়ালস টু হোয়াট। তাহলে যেহেতু সলিনয়েডাল বলছে, তাহলে যেহেতু ভি ক্ষেত্রটি সলিনয়েডাল হবে, তাই ডাইভারজেন্স ভি এর ডাইভারজেন্স ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে এখন দেখি বি এর কোন মানের জন্য এই ভি ভেক্টর ক্ষেত্রটি একটা সলিনয়েডাল। আচ্ছা, তাহলে আমরা আগে মানগুলো বসাই আগের মতো করে। যে প্লাস কে এই তো এখানে এই ডট চিহ্নটা স্পষ্টভাবে দিতে হবে, এটা না দিলে কিন্তু পরীক্ষার নাম্বার মাইনাস হয়ে যেতে পারে। তাহলে এক্স 3y 3y z bz 2x কে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি, সম্পূর্ণটাকে আমরা ইকুয়ালস টু 0। এবার আমরা আগেই বলছি যে ডট গুণনের ক্ষেত্রে সমজাতীয় মানে আই ডট আই হবে 1 আর বিপরীতগুলো হবে 0। তার মানে আই এর সাথে আই ডট গুণ করলে আমার এই লাইনটা হবে এরকম, এক্স মাইনাস 3y শেষ। এখন জের সাথে যে জেড প্লাস কে এটা এক্স ইকুয়ালস টু 0। এবার আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এবার আগের মতো করে এখন একটু শর্ট করবো আমি, যেহেতু আগে তোমাদেরকে ভেঙে আমি করে দেখাইছি। এখন এখানে দেখো, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তার মানে হয়ে যাবে 1। তাহলে লিখতে পারি 1, এখানে এক্স এখানে ওয়াই, তার মানে এটা বাদ, এটা কিছু আর হবে না, শেষ 0। এটা ওয়াই এটা ওয়াই, তার মানে ওয়াই পাওয়ার 1, তার মানে এটা এখানে থাকবে শুধু 3। এটা জেড এটা এক্স, তার মানে 0। এটা জেড এটাও জেড, 1 হয়ে যাবে, তার মানে বি। এই পাশে আছে জেড, এখানে আছে এক্স, তার মানে এই অংশটা 0 হয়ে যাবে, ইকুয়ালস টু 0। 3 আর 1 হলো 4, তার মানে বি ইকুয়ালস টু -4। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে বি এর মান -4 হলে, বি এর মান যদি -4 হয় তবে এই ভি ভেক্টরটি একটি সলিনয়েডাল। শিক্ষার্থীবৃন্দ, আমাদের তৃতীয় গাণিতিক সমস্যা, এ ভেক্টর দেয়া আছে, এটা বলে দিছে যে প্রশ্ন বলছে ভেক্টর
এ ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল। এখন আমরা এটুকু জানি যে ঘূর্ণনশীল বা অঘূর্ণনশীল যদি বলে সেক্ষেত্রে আমাকে কার্ল নির্ণয় করতে হবে। কার্লের মান যদি 0 হয় তার মানে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সেটা অঘূর্ণনশীল, আর যদি 0 না হয় তাহলে সেটা ঘূর্ণনশীল। তাহলে আমরা দেখি মানটা কীরকম হয়। প্রথমে লিখি দেয়া আছে এ ভেক্টর 6xy z কিউব I প্লাস 3x স্কোয়ার j প্লাস 3x z স্কোয়ার y কে। হ্যাঁ, এখন আমাকে ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল বের করতে হবে। তাহলে আনসারটা প্রথমে আমাকে নির্ণয় করে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কার্ল নির্ণয় করি। ডেল ক্রস এ ভেক্টর। তাহলে ডেলের মানটা আমরা জানি I L বাই ডেল এক্স জে ওয়াই কে ডেল্টা জেড। ওকে, কার্ল তার মানে ক্রস এই ভেক্টরটা লিখব ওয়াই কে। সম্পূর্ণ অংশটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিই। এবার যেহেতু কার্ল তাহলে নির্ণয় করতে হবে। নির্ণায়কের ছকটা কি, আশা করি প্রত্যেকে নির্ণায়কটা ভালোভাবে পারো। এবার এক্সের অংশটুকা এক্স ওয়াই, অঙ্কগুলো একটু মনোযোগের সহকারে করতে হয়, তাহলে পারা যায়। খুব একটা জটিল না। এই অঙ্ক করার সময় কনসেন্ট্রেশন যেন কোনোভাবে ব্রেক না হয়। হয়ে গেল আমার নির্ণায়কের অংশটুকু তোলা। এবার আমরা নির্ণায়ক করব। নির্ণায়কে তোমরা জানো সারি কলামি করে নিতে হয়, বাদ দিয়ে নিতে হয়। তাহলে পাশটা লিখে নিই। আমি যখন আই নিব তার সারি এবং কলাম বাদ, তারপর এই অংশটুকু আর উপরে এটা বাদ, তাহলে আই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই। এটার সাথে এটা আর গুণ 3x z স্কোয়ার ওয়াই মাইনাস, অল টাইম মাইনাস থাকবে এখানে একটা, 3x স্কোয়ার জেড। আমার আয়ের অংশটা শেষ। এরপর হলো জে। এর আগে সবসময় একটা মাইনাস মনে রাখবা, প্লাস মাইনাস প্লাস। আগের মতো আবার সেকেন্ড ব্র্যাকেট দিই। একই রকম সারি কলাম বাদ। তোমরা ক্রস গুণে নেও, এটা শিখছো। মাইনাস দিতে হবে এটা 6xy প্লাস জেড কিউব। এরপর লাস্ট হলো কে। হ্যাঁ,
সারি কলাম বাদ, এক্স এর অংশটা আগে এখানে জেড মাইনাস সিক্স এক্স ওয়াই প্লাস জেড কিউব। শেষ, আমাদের নির্ণায়ক অংশটুকু শেষ। এখন এটাকে অন্তরীকরণ মানে ডিফারেন্সিয়েশন করবো আমরা শুধু, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো এবার ভালোভাবে খেয়াল করবা। এবার খুব ভালোভাবে মনোযোগের সাথে খেয়াল করো। এটা ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, কিন্তু এই প্রথম অংশটায় দেখো কোনো ওয়াই নাই, তার মানে এটা হয়ে যাবে জিরো। এটা জিরো, তার মানে আমার দরকার নেই। এখানে আছে ওয়াই, এখানে আছে ওয়াই, তার মানে ওয়ান হয়ে যাবে। তাহলে লিখতে পারি আয়ের জায়গায় ফার্স্ট হবে কত, -1 হয়ে গেল, লিখে ফেললাম। এরপর এটা আসি, এখানে আছে জেড, কিন্তু এখানে কোনো জেড নাই, তারপরে জেডের সাপেক্ষে করতে, কিন্তু এই 3x এর মধ্যে কোনো জেড নাই, কিন্তু পরেরটার সাথে জেড আছে, তারপরে এটা কোনো, এখানেও জেড এখানেও জেড, তার মানে হয়ে যাবে 1, এই মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, শেষ। এরপর জে মাইনাস জে, আচ্ছা এখানে এক্স এর সাপেক্ষে করতে বলছে, কিন্তু এখানে এক্স আছে কিন্তু পাওয়ার 1, তার মানে এটা 1 হয়ে যাবে, থাকবে কি তাহলে 3z স্কোয়ার, 3z স্কোয়ার। ওকে, এরপরে এখানটা দেখো এক্স আর এখানে ওয়াই, তার মানে এটা 0। এরপরে জেটের অংশটা দেখো, এখানে জেড কিন্তু এখানে কোনো জেড নাই, কিন্তু এখানে আছে, জেটের উপর পাওয়ার হলো 3। আমরা এটা জানি যে ডিফারেন্সিয়েশনের সময় পাওয়ারটা সামনে চলে আসে আর পাওয়ার থেকে এক মাইনাস হয়ে যায়, তাহলে এটা যদি পাওয়ারটা সামনে চলে আসে 3z স্কোয়ার। ওকে, এরপর কে এর অংশ, এখানে এক্স আছে এখানেও আছে, কিন্তু এক্সের উপর পাওয়ার হলো 2, 2টা সামনে চলে আসবে আর পাওয়ার এক মাইনাস 3 দুগুণা 6 এক্স। এখানে জেড এখানে এক্স, তার মানে 0 হয়ে যাবে এটা। এখানে ওয়াই আছে, তার মানে এটা হবে কত, -6x, আর বাকিটা হয়ে যাবে 0, কারণ এটা জেড এটা এক্স। ওকে, এখন ভালোভাবে একটু খেয়াল করো, অঙ্কগুলো একেবারে ধীরে ধীরে করবা, খুব একটা তাড়াহুড়া করতে যাবে না। আচ্ছা, এটা হচ্ছে 0, এটা কাটাকাটি 0, এটা হচ্ছে 0, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি ডেল ক্রস এ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এবার মন্তব্যে চলে আসি। যেহেতু ডেল ক্রস এ ইকুয়ালস টু 0, তাই এ ভেক্টরটি অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। এ হলো এটার মন্তব্য। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ভেক্টর অপারেটর, ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট সম্পর্কিত ডিটেলস আলোচনা করলাম। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা অবশ্যই তোমাদের বিষয় শিক্ষকের সাহায্য নেবে। বিষয় শিক্ষক তোমাদেরকে এই বিষয়গুলো আরও ভালোভাবে ডিটেলস বোঝাতে পারবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।